ওয়েলকাম টু রেস। ডব্লিউবিএসএলএসটির অ্যান্সার কি দিয়েছে, আমরা সেটার প্রিপেয়ার্ড অ্যান্সার কি তৈরি করে আমাদের চ্যানেলে দিয়েছি। তো সবাই অ্যান্সার কি এখন এতক্ষণে মিলিয়েছেন। অনেকের মনে অনেক প্রশ্ন যে কোন কোন প্রশ্নগুলোতে চ্যালেঞ্জ করা যাবে, কোনগুলো ভুল আছে। প্রচুর প্রশ্নের উত্তরে আপনাদের এখন মনে সন্দেহ বাঁধছে, এবং সেইগুলো আমি টেলিগ্রাম গ্রুপে বলেছিলাম যে টেলিগ্রাম গ্রুপে সবাই জয়েন করে সেইগুলো আপনারা বলতে পারেন, যেগুলো আমি ঠিক বলে দেবো যে ওইগুলো আদৌ চ্যালেঞ্জ করা যাবে কি না। তো সেই জন্য এই টেলিগ্রাম গ্রুপে আপনারা সবাই জয়েন করে যেতে পারেন। তাছাড়াও আমি আজকের এই ভিডিওতে বলবো আপনারা যেগুলো অলরেডি জানিয়েছেন সেই কোশ্চেনগুলো জানাবো, আর তার সঙ্গে যেগুলো চ্যালেঞ্জ করা যাবে সত্যি সেইগুলো আমি বলবো। তো এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো তার আগে একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে যে আমরা বিপিএসসি 4.0 আসছে, ডিএভি এবং ডিপিএসের যে সমস্ত পরীক্ষা হয় টিচার রিক্রুটমেন্ট, সেইগুলোর জন্য আমরা প্রিপারেশন শুরু করছি, এবং সেটার শিডিউলটা এখানে দেওয়া রয়েছে, যেখানে আমরা কোশ্চেন প্র্যাকটিস করব। কোশ্চেন প্র্যাকটিস সেশন রয়েছে টোটাল 12টা। তো এইটা প্রত্যেক সানডে সন্ধ্যা 8:30 থেকে আমাদের এই কোশ্চেন প্র্যাকটিস সেশনটা হবে। ওকে, তো আমরা চলে আসি অ্যান্সার কি এবং চ্যালেঞ্জের বিষয়ে। তো অ্যান্সার কি এবং চ্যালেঞ্জের নিয়ে আমাদের যে নোটিফিকেশান একটা বেরিয়েছে, সেখানে বলা হচ্ছে 20 তারিখ আপনাদের যে ওএমআরগুলো, সেই ওএমআরগুলো আপলোড করা হবে, এবং 20 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সময় দেওয়া হবে। 20 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আপনাদের সময় দেওয়া হবে চ্যালেঞ্জ করার জন্য। তার জন্য কি করতে হবে? তার জন্য আপনাদের অথেন্টিক সোর্স আপনাদের আপলোড করতে হবে। তার সঙ্গে 100 টাকা পার কোশ্চেন চ্যালেঞ্জের জন্য ফি দিতে হবে, এবং যদি সেই চ্যালেঞ্জটা আপনাদের ঠিক হয়, যদি উত্তরটা সত্যি ভুল প্রমাণিত হয়, তাহলে সেই টাকাটা আপনারা আবার ফেরত পাবেন। তো তার জন্য আবার কিছু রুলস আমরা এখনও পর্যন্ত যেগুলো পেয়েছি, সেটা হচ্ছে চ্যালেঞ্জ করার সময়সীমা হচ্ছে 20 তারিখ থেকে 25 তারিখ। 100 টাকা পর্যন্ত 100 টাকা করে লাগছে প্রতিটি প্রশ্নের জন্য, এবং সেটার জন্য প্রয়োজনীয় অথেন্টিক অ্যাকাডেমিক রেফারেন্স লাগবে, এবং সেটা কি হতে পারে? বিদ্যালয় স্তরের কোনো বই হতে পারে, উচ্চশিক্ষা স্তরের কোনো বই হতে পারে। কোনো গাইড বুক চলবে না এখনও পর্যন্ত আমরা যা ইনফরমেশন পেয়েছি, যদিও এটার বিষয়ে কোনো এসএসসি থেকে কোনো নোটিফিকেশান এখনও পর্যন্ত দেওয়া হয়নি। যদি দেওয়া হয় তখন সেগুলো আমরা আবার কভার করব। তো যাই হোক, এই যে আপলোডগুলো যেগুলো আছে, সেগুলো আমরাও যেগুলো আপলোড করতে হবে যেগুলো চ্যালেঞ্জের জন্য, সেগুলো আমরা দিয়ে দেবো। তার জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। তো প্রথম প্রশ্ন যেগুলো আপনাদের সংশয় আছে সেগুলো দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে যে পলিপ দশা থাকে না, একটা প্রশ্ন ছিল, নিম্নলিখিত কার মধ্যে পলিপ দশা থাকে না? এটা আমরা বলেছিলাম স্কাইফোজোয়া, এবং এটার উত্তর এসএসসি দিয়েছে ক্যালকেরিয়া। তো এটা আমরা যে বলেছিলাম স্কাইফোজোয়া, সেটার জন্য এটা আপনারা চ্যালেঞ্জ করতেই পারেন, এবং এটা সত্যিই স্কাইফোজোয়া হবে। তার কারণ এখানে দেখছেন এটা আরএল কোটপালের বই। এই আরএল কোটপালের বইটার একটা অংশ আমি এখানে কেটে রেখেছি। তো এখানে দেখুন লেখা আছে সেকেন্ড পয়েন্টটা, মেডুসা স্টেজ ডমিনেন্ট, পলিপ স্টেজ রিডিউসড অর অ্যাবসেন্ট। পলিপ দশা হয় বেশ কিছু ক্ষেত্রে রিডিউস হয়ে গেছে কিংবা অ্যাবসেন্ট, তাহলে এখানেও অ্যাবসেন্ট পাচ্ছি আমরা পলিপ দশা, তাহলে স্কাইফোজোয়া ইজ কারেক্ট অ্যান্সার। এবং ক্যালকেরিয়া অবশ্যই একটা নিডারিয়ান নয়, তাই এর পলিপ দশা থাকার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে এই দুটোই সঠিক উত্তর, সি এবং ডি দুটোই সঠিক উত্তর হওয়া উচিত। এটা আপনারা চ্যালেঞ্জ করতে পারেন। এটার জন্য চ্যালেঞ্জের জন্য যে পিডিএফটা দিতে হবে সেটা আমি আপলোড করে দেবো টেলিগ্রাম চ্যানেলে, তাই টেলিগ্রাম গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে যাবেন। আর হ্যাঁ, আবার অনেকে বলছে যে স্কাইফোজোয়া হবে না। স্কাইফোজোয়া না হওয়ার একটা কারণ আছে, সেটা আমি রিসেন্ট একটা অ্যাকাডেমিক রিসার্চ পেপার থেকে নিয়েছি। এখানে বলা রয়েছে যে স্কাইফোজোয়ার যে পলিপ দশা সেটা থাকে, কিন্তু অন্য একটা নাম বলা হচ্ছে এখানে। তো এই বিষয়টা আপনারা পড়তে পারেন, মানে এইটা একটা কন্ট্রাডিক্টরি একটা কনফ্লিক্ট রয়েছে। তো যাই হোক, এটা আপনারা যথেষ্টভাবে চ্যালেঞ্জ করতে পারেন। আরএল কোটপাল সহ ক্যাম্বেল বায়োলজিও যদি আপনারা দেখেন, ক্যাম্বেল বায়োলজিতেও এই বিষয়টা বলা রয়েছে। তো ক্যাম্বেল বায়োলজি আপনারা রেফার করতে পারেন, আমি এখানে আরএল কোটপালের পিডিএফটা দিয়েছি। নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে জীব বৈচিত্র্য হ্রাসের কারণ। এখানে 4টে দেওয়া রয়েছে, এবং 4টাই সঠিক উত্তর আমি বলেছিলাম, অল কারেক্ট, তাই এটা সবার প্লাস হবে আমি বলেছিলাম। তো উত্তর এরা তো দিয়েছে অপশন ডি, বহিরাগত অপশন এ দিয়েছে সম্ভবত, কিংবা অপশন ডি কিছু একটা দিয়েছে। যাই হোক, এটা 4টেই ঠিক হবে। এটার রেফারেন্স হিসেবে এনসিইআরটি ক্লাস 12-এর বইটা আপনারা দেখতে পারেন, এখানে এই 4টে পয়েন্টই দেওয়া আছে। নেক্সট হচ্ছে উৎসেচকের সক্রিয়তার ওপর প্রভাব বিস্তার করে না এমন একটি শর্ত হলো।
এখানে আমরা বলেছিলাম প্রোডাক্ট কনসেন্ট্রেশন এবং উত্তরে দেওয়া রয়েছে অসমোলারিটি অফ দ্য মিডিয়াম। অ্যাকচুয়ালি এটা আপনারা চ্যালেঞ্জ করতে পারেন। অ্যাকচুয়ালি প্রোডাক্ট কনসেন্ট্রেশন ইনহিবিট করে, প্রোডাক্ট কনসেন্ট্রেশন ডাইরেক্টলি ইনহিবিট না করলে এখানে একটা ফিডব্যাক ইনহিবিশন কাজ করে। সেখানে প্রোডাক্ট কনসেন্ট্রেশন যদি অনেক বেশি বেড়ে যায় তখন সেখানে একটা ফিডব্যাক রেগুলেশন যায় এবং সেখান থেকে আলটিমেটলি রেগুলেশন হয়। তো সেই জন্য প্রোডাক্ট কনসেন্ট্রেশন রেগুলেট করতে পারে এবং অসমোলারিটি অফ দ্য মিডিয়ামও রেগুলেট করতে পারে এনজাইম অ্যাক্টিভিটিকে। অসমোলারিটি অর্থাৎ কি? অসমোলারিটি হচ্ছে মিডিয়ামের মধ্যে সলিউট কনসেন্ট্রেশন। এবার সলিউট কনসেন্ট্রেশন যদি বেড়ে যায় তখন তো এই পিএইচ বেড়ে যাবে এটার, কিংবা পিএইচ যদি নাও বাড়ে তবু যে এনজাইম রয়েছে সেই এনজাইমের স্ট্রাকচারাল চেঞ্জেস হবে, এনজাইমের স্ট্রাকচারাল চেঞ্জেস হবে, আর সেই ক্ষেত্রে এনজাইমের অ্যাক্টিভিটি চেঞ্জ হবে। তাই এখানে কোনো অপশানটাই ঠিক দেওয়া নেই, 4টে অপশানই প্রভাব বিস্তার করে, এটাও সবার +1 হওয়া উচিত। কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে অসমোলারিটি যে মিডিয়ামের অসমোলারিটি যে ডাইরেক্টলি কাজ করে না, একটু ঘুরিয়ে কাজ করে, সেই জিনিসটা আমরা ডাইরেক্টলি কোনো বইতে লেখা পাচ্ছি না। তো আপনারা যদি পেয়ে থাকেন তবে আপনারা আমাকে জানাতে পারেন এবং আমিও সেটা খুঁজে যাচ্ছি। সেটা আমরা যে মুহূর্তে খুঁজে পাবো আমরা সেই রেফারেন্স কপিটা, রেফারেন্স পিডিএফটা আপনাদের পাঠিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে। এখনও পর্যন্ত আমার কাছে রেফারেন্স পিডিএফ আমি পাইনি। নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে ব্যাকম্যানস বান্ডল। এই ব্যাকম্যানস বান্ডল জিনিসটা আসলে কি সেটা আমি ডাইরেক্টলি বইয়ে পাচ্ছিলাম না, তাই একটা রিসার্চ পেপার থেকে নিয়ে নিলাম যে ব্যাকম্যানস বান্ডল অলসো নন অ্যাজ ইন্টার আর্ট্রিয়াল বান্ডল। তো এবার ইন্টার আর্ট্রিয়াল বান্ডলটা আমরা যদি দেখি গাইটন অ্যান্ড হলের মেডিকেল ফিজিওলজিতে, তাহলে সেখানে আমরা দেখব যে ইন্টার আর্ট্রিয়াল বান্ডল এন্টার দ্য, এইখানে দেখুন লেখা আছে দ্য সাইনাস নোডাল ট্রাভেল আউটওয়ার্ড into this arterial muscle fiber. This way the action potential spread through the entire arterial muscle mass and eventually to the AV node. মানে এখানে বলা হচ্ছে সাইনাস যে এসএ নোড আছে, এসএ নোড থেকে আলটিমেটলি এটা এভি নোডের দিকে আসছে। তাই এটা আমরা বলেছিলাম অপশন এ ইজ দ্য অপশন ডি বলেছিলাম, এসএ নোড থেকে এভি নোডের দিকে আসছে, সেটাই তো বলা হচ্ছে। এবার অনেকে বলছে এভি নোড থেকে বান্ডল অফ হিসের দিকে, সেইখানে তো কাজ করছে না, এটা তার আগে এভি নোড পর্যন্তই আসছে ব্যাকম্যানস বান্ডল। তাই অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। এটাই চ্যালেঞ্জ করার কোনো প্রশ্ন ওঠে না, এটাই চ্যালেঞ্জ করার কোনো প্রশ্ন ওঠে না। নেক্সট কোশ্চেন আমরা যদি দেখি, নেক্সট প্রশ্ন হচ্ছে মাইক্রোফাইব্রিলার অনুতন্তু কী দিয়ে তৈরি হয়। এটা আমি নিয়েছি টেক্সট বুক অফ বটনি বাই ভট্টাচার্য হাইদ ঘোষ, এই বই থেকে। তো এখানটায় যদি এই পেজ নাম্বার দেওয়া রয়েছে, এখানে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন এখানে লেখা রয়েছে মাইক্রোফাইব্রিল হুইচ আর প্যারাক্রিস্টালাইন অ্যাসেম্বলিজ অফ সেভারাল ডজন 1,4 বিটা ডি গ্লুকান চেন। তো এখানে বলা রয়েছে 1,4 বিটা ডি গ্লুকান চেন। তাই অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নট অপশন ই। এখানেও চ্যালেঞ্জ করার কোনো প্রশ্ন ওঠে না, এরা ঠিকই দিয়েছে। নেক্সট কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোন ভিটামিনের অধিক মাত্রায় গ্রহণের ফলে হাইপার ভিটামিনোসিস হয়? ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন বি12। তো এই বিষয়টা আমাকে একজন পাঠিয়েছিলেন টেলিগ্রামে এই বইটার ছবি, এবং বলছেন যে এইখানে পরপর অনেকগুলো পয়েন্ট আছে, সেই জন্য এটা হাইপার ভিটামিনোসিসটা সবগুলো হবে। কিন্তু দেখুন পয়েন্টগুলোতে কি বলা রয়েছে। এখানে প্রথমত হাইপার ভিটামিনোসিসের জন্য দায়ী যেটা বলা রয়েছে, সেখানে ডাইরেক্টলি বলা রয়েছে জলে দ্রবণীয় ভিটামিন বি এবং ভিটামিন সি বেশি খেলে কিংবা দেহে বেশি সঞ্চিত হলে এগুলি মূত্রের সঙ্গে দেহ থেকে বেরিয়ে যায়। কিন্তু স্নেহদ্রাবকে দ্রবণীয় ভিটামিন যেমন ভিটামিন ডি, ভিটামিন এ প্রয়োজনের অতিরিক্ত খেলে দেহে বিষক্রিয়া সৃষ্টি হয়। তাহলে এটা তো স্পষ্ট সেটাই বলছে যে ভিটামিন বি এবং সি খেলে হাইপার ভিটামিনোসিস হবে না। তাই অপশন এ ইজ অনলি কারেক্ট অ্যান্সার এয়ার। তাহলে এটাও চ্যালেঞ্জ করার কোনো প্রশ্ন ওঠে না। তাছাড়া আমি আরও একটা এখানে বইয়ের থেকে দিয়ে রেখেছি, যেটা হচ্ছে জুলজি এমএসসি এন্ট্রান্সের বই। এখানে দেখুন ফ্যাট সলিউবল যে ভিটামিনগুলো রয়েছে, যেমন ভিটামিন এ এখানে রয়েছে, এখানে হাইপার ভিটামিনোসিস পয়েন্টটা রয়েছে এবং হাইপার ভিটামিনোসিসের জন্য
কি হয় সেটা বলা আছে। ভিটামিন ডি যখন বলা হচ্ছে সেখানেও নেক্সট পেজে দেখবেন হাইপার ভিটামিনোসিস বলা হয়েছে। কিন্তু ভিটামিন কে যেটা রয়েছে, ভিটামিন কে তেও ভিটামিন ই তেও হাইপার ভিটামিনোসিস বলা হয়েছে এবং ভিটামিন কে তেও হাইপার ভিটামিনোসিস বলা হয়েছে, কিন্তু বাকি যে ভিটামিন বি এবং সি রয়েছে এখানে কোনো হাইপার ভিটামিনোসিসের গল্প বলা হয়নি। তাই এটাই সঠিক উত্তর হবে। এই পিডিএফটাও আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। আপনাদের আরও যদি কোনো প্রশ্নে সন্দেহ থাকে, আপনাদের যদি মনে হয়ে থাকে যে এই প্রশ্নটাও হতে পারে, চ্যালেঞ্জ করা যেতে পারে, তাহলে আপনারা এই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আমাকে জানাবেন এবং আমি সেটার ডেফিনেট রিজন হতে পারে কি হতে পারে না সেটা আমি জানিয়ে দেবো। বাকিগুলো আমার মতে এখনো পর্যন্ত চ্যালেঞ্জ হওয়া উচিত নয়। হ্যাঁ, আরেকটা প্রশ্ন আসছে নিওটেনি এবং পিডোজেনেসিস। তো নিওটেনির বিষয়টা হচ্ছে যখন কোনো অ্যাডাল্টদের মধ্যে লার্ভাল স্টেজের কোনো ক্যারেক্টার থেকে যায়, সেক্ষেত্রে এটা তো লার্ভা দশার মধ্যে যে রিপ্রোডাকশনের ক্ষমতা সেটা তো নয়, তো সেটাও অবশ্যই চ্যালেঞ্জ করা যাবে না। তো সেটা যদি আপনাদের প্রয়োজন হয়, যদি যথেষ্ট ব্যাখ্যা কোনো বই থেকে প্রয়োজন হয়, আমি সেটা দিয়ে দেবো। আমাদের চ্যালেঞ্জ টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন এবং থ্যাংক ইউ ফর জয়েনিং।